দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়েছে। এরপরে আপনারা জানেন জুলাই এবং আগস্টের যে একটি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল, আমাদের এখানে কয়েকদিন আগেও একজন মারা গিয়েছে, হাসান, যিনি চট্টগ্রামে। সেই গণ অভ্যুত্থানে আমরা অংশগ্রহণ করেছিলাম আমাদের দলের পক্ষে হয়ে, এবং অসংখ্য মানুষ সেখানে শহীদ হয়েছে। এবং আপনারা জানেন যে হয়তো আমাদের এই অঞ্চলে এটি প্রভাব পড়ে নেই, ঢাকাতে, চট্টগ্রামে কিরকম নির্বিচারে গুলিবর্ষণ করা হয়েছে। যে গুলিবর্ষণে 24 জনেরও অধিক শিশু, যাদের 1 থেকে 6 বছর বয়স, তারা এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে। পৃথিবীর ইতিহাসে আর কোন স্বৈরাচার এরকম নির্বিচারে গুলিবর্ষণ করে নাই, যেখানে এত শিশু যুদ্ধের সময় মারা যেতে পারে। যুদ্ধের বাইরে একমাত্র বাংলাদেশে জুলাই এবং আগস্টে এতজন শিশু শহীদ হয়েছে। এরকম এক গণ হত্যা চালিয়েছিল জুলাই এবং আগস্টে। কিন্তু তার বিপরীতে আপনারা সবাই দেখেন যে গত 15-16 বছর ধরে যারা এই এলাকাতে অত্যাচার করেছে, অন্যায় করেছে, দেখেন তাদের প্রতি আমাদের দলের নেতাকর্মীরা কি কোনো প্রতিশোধ নিয়েছে? তারা সবাই এলাকায় থাকছে না? কতজন অ্যারেস্ট হয়েছে? আমার তো সুবর্ণচর মনে কয়জন অ্যারেস্ট হয়েছে? আমার তো কোনো অ্যারেস্টই হয়নি। কিন্তু গত 15-16 বছর ধরে কিরকম একটা মাফিয়া তন্ত্র কায়েম হয়েছিল। এখানে বাবুল ভাই বলেছে, যারা এই এলাকার সন্তান না, যাদের এই এলাকার মাটির প্রতি, আপনাদের প্রতি কোনো অধিকার নাই, কোনো হক নাই, তাদেরকে জোর করে এখানে এসে এমপি বানিয়ে দেওয়া হয়েছে। একবার নয়, 2 বার 3 বার তিনি এমপি হয়েছেন জোর করে, অবৈধভাবে। তারপর তার খায়েশ ডাকছে, তার ছেলেকে এখানে উপজেলার চেয়ারম্যান করছে, তাও অবৈধ করে। আমি তো বলি যে আল্লাহ না করুক, যদি জুলাই আগস্টের গণ অভ্যুত্থান না হতো, তাহলে পরের বছর উনি ওনার বউকে আনি এখানে উপজেলার মহিলা চেয়ারম্যান বানিয়ে দিত। এরকম যাদের হক নাই, মাটির প্রতি কোনো দায়বদ্ধতা নেই, তাদেরকে বারবার এখানে অবৈধভাবে ক্ষমতায় এনে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। আমরা বলছি যে এই সংস্কৃতির আমরা একটা পরিবর্তন চাই। আমাদের এলাকার জনপ্রতিনিধি তারাই হবে যাদের এই এলাকার প্রতি হক আছে, যাদের অধিকার আছে। এবং আমি প্রায় সবসময় বলি, যার আপনি বিচার করতে পারবেন ভোট দিয়ে, যে আপনি একবার ভোট দিলেন, যা আপনার কথা শুনলো না, আপনি পরের বার তাকে পরিবর্তন করে দিতে পারবেন, সেরকম লোককে আপনারা ভবিষ্যতে নির্বাচন করবেন। যাকে আপনি ভোটই দিতে পারলেন না, এমপি বানাইলেন 1 বার 2 বার 3 বার, তাকে তো আপনি পরিবর্তনই করতে পারবেন না যদি ওই বেটা কোনো কথা না শুনে। তাহলে আপনি যাকে পরিবর্তন করতে সক্ষম, যাকে আপনি সরাই দিতে পারবেন, তাকে আপনি এমপি বানাবেন ভবিষ্যতে। এবং আপনারা জানেন যে আমরা একটু আগেও বলেছি, আমাদের এখানে গত 20-25 বছর ধরে কারা এমপি হয়েছে। আপনারা জাতীয় সংসদে অনেকেই সংসদে বক্তব্য দেয়, আপনারা জানেন। বাইরের অনেক লোক সংসদে আপনারা বক্তব্য শুনেছেন, কিন্তু আপনি কখনো শুনেছেন আমাদের এলাকার কোন এমপি সংসদে দাঁড়িয়ে টেলিভিশনে দেখেছেন যে বক্তব্যে বলেছে যে আমার সুবর্ণচর, আমার সদরে এই করতে হবে, বা তিনি জোরালো বক্তব্য রেখেছেন, যে বক্তব্য আপনি পার্শ্ববর্তী এলাকাতে তাদেরকে শুনিয়েছেন যে দেখো আমার এমপি কি ভালো বক্তব্য দিয়েছে সংসদে? এরকম কখনো দেখেছেন? কারণ গত 4-5 দশকে যারা আমাদের এলাকায় এখান থেকে এমপি হয়েছেন, তারা কেউ সদর সুবর্ণচরের স্বার্থকে দেখেনি, তারা নিজেদের স্বার্থ দেখেছে। এবং যে গত 15 বছর যারা এমপি হয়েছেন, তারা এখান থেকে টাকা নিয়েছেন, নিজে এমপি হয়েছেন অবৈধভাবে, ছেলেকে বানিয়েছেন, পরের বছর বউকে বানাইতেন, বাবুল ভাই বলেছেন চাকর বাকর সবাইকে বানাই দিতেন। আমরা এরকম সংস্কৃতির পরিবর্তন দেখতে চাই। আমরা চাই যে আপনারা আপনাদের সন্তানকে যেভাবে বড় করেছেন, আপনাদের ভাইকে, আপনাদের বোনকে যেভাবে আপনারা এখন বড় করছেন, আমিও ঠিক সেভাবে আমরা বড় হয়েছি। শুধু আমি না, এখানে যারা দাঁড়িয়ে রয়েছে সবাই, যে আমরা সকালবেলা মাঠে কাজ করে, আমরা সকাল 10টায় আমরা স্কুলে গিয়েছি, এবং স্কুল শেষ করে আবার বাড়িতে এসে আমরা আবার কাজ করেছি। এখানে অনেকে আছেন এরকম পড়াশোনা করে, সবাই আমরা এরকম গল্পে, এরকম চরিত্রের, এরকম আবহে যারা বড় হবে,
আমরা তাদেরকে নেতৃত্বে দেখতে চাই, যে নেতৃত্ব আপনার কথা শুনবে, আপনার মাটির গন্ধের কথা শুনবে, আপনার পরিবারের কথা জানবে, যে ব্যক্তি আপনার রসায়ন জানবে, সমাজের আবরণ জানবে। আমরা সেরকম নেতৃত্ব দেখতে চাই। যারা বিদেশে পড়াশোনা করেছেন, যারা অন্যের হক নিয়ে এসে নেতৃত্ব দিতে চায়, তাদেরকে আপনারা কোনোভাবে গত 15 বছরের মতো কোনোভাবে গ্রহণ করবেন না। আপনারা অনেকে, আমি যেহেতু এই এলাকাতে একটু কম আসছি, যেহেতু আমি ইন্টারমিডিয়েটের পরে ঢাকায় চলে গেছি, এখানের অনেকে যারা ঢাকাতে পড়াশোনা করেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়, আমার সাথে সবারই ভালো সম্পর্ক। আমি দেখেছি প্রত্যেকে আমি যেরকম পরিবার থেকে বড় হয়েছি, প্রত্যেকে এরকম মধ্যবিত্ত পরিবার থেকে বড় হয়েছে। একটু অভাব অনটন ছিল, হয়তো কম বেশি, কারো এই সংকট ছিল, কিন্তু আমি দেখেছি প্রতিটি পরিবারের গল্প আর আমি যেভাবে বড় হয়েছি প্রতিটি গল্প একই গল্পে আবদ্ধ। সুতরাং আপনাদের জীবিকা, আপনাদের জীবন ধারণ অথবা ভবিষ্যতে আপনাদের পরবর্তী প্রজন্ম যেভাবে বড় হবে, আমরা সেই আবহকে রেখে ভবিষ্যতের নেতৃত্ব নির্বাচন করতে চাই, যেখানে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে গিয়ে যেন আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে নিয়ে আপনারা গর্ব করতে পারেন। আপনারা যেন বলতে পারেন যে আপনাদের এলাকার জনপ্রতিনিধি সব থেকে ভালো বক্তব্য দিতে পারে, যে আপনাদের জনপ্রতিনিধি আপনার সুবর্ণচরের কথা বলতে পারে, আপনার জনপ্রতিনিধি সদরের কথা বলতে পারে। কিন্তু এরকম জনপ্রতিনিধি আমরা কখনোই দেখতে চাই না যে সংসদে দাঁড়িয়ে কোনদিন 1 মিনিট সুবর্ণচরের কথা বলতে আপনি শুনেন নাই। এরকম জনপ্রতিনিধি কখনোই আপনি বানাবেন না ভবিষ্যতে। এবং আমরা ভবিষ্যতে প্রতিজ্ঞা করছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি কখনোই জনগণের ভোটের মাধ্যমে, আমাদের দল যতবারই ভোট ক্ষমতায় আসছে ততবারই ভোটের মাধ্যমে আসছে। এখন আপনারা জানেন বাংলাদেশে কয়েকবার গণ অভ্যুত্থান হয়েছে, যারা মুরব্বী আছেন, এবং বিপ্লব হয়েছে। কখনোই আমাদের দলের বিপক্ষে কখনোই গণ অভ্যুত্থান বিপ্লব হয়নি, কারণ আমাদের দলটাই সবসময় জনগণের পক্ষের দল, আমাদের দলটাই সবসময় খেটে খাওয়া মানুষের দল, আমাদের দলটাই সবসময় এই যে গ্রামীণ মানুষের কথা বলে। সেজন্য আমাদের দলের বিপক্ষে কোনোদিন গণ অভ্যুত্থান অথবা বিপ্লব হয়নি। আমরা সবসময় মানুষের পক্ষে ছিলাম। আপনি দেখেন এই যে 2024-এর গণ অভ্যুত্থান হয়েছে, সেটি আওয়ামী লীগের বিপক্ষে হয়েছে। 1990 সালে এরশাদের বিপক্ষে হয়েছে। 1975 সালে সেই সিপাহী জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মানুষ জনগণের রাষ্ট্র ক্ষমতায় নিয়ে এসেছে। সুতরাং আমাদের দল সবসময় জনগণের পক্ষে। সেজন্য আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেন, সবসময় বলেন তিনি আমাদেরকে, যে জনগণ যেটাই চাইবে তুমি সেটাই করতে হবে। জনগণ যদি বলে বাম পথে যাবা, তুমি বাম পথে যাবা। জনগণ যদি বলে ডান পথে যেতে হবে, ডান পথে যেতে হবে। আমাদের এরকম নেতৃত্ব আমরা ভবিষ্যতে বাছাই করতে চাই। এবং আমি আপনাদের দোয়ায় ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসাবে 1 বছর 3 মাস দায়িত্ব পালন করছে, এবং আমাকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটি 2 বছরের জন্য আমাদের দায়িত্ব দিয়েছে। এবং আপনাদের দোয়ায় আমরা অত্যন্ত সফলতার সহিত এই দায়িত্ব আমরা পালন করতে চাই, এবং কোনো যেন বদনাম না হয়, যেন কেউ না বলতে পারে যে নোয়াখালীর একজনকে ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল, যে সে ঠিকঠাক ভাবে কাজ করতে পারে নাই, এরকম যেন কোনো বদনাম না হয়, আমি আপনাদের কাছে সেরকম প্রার্থনা করছি। এবং পরিশেষে আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে, আমাদের মধ্যে ব্যক্তিগতভাবে কোনো রাগ, হিংসা, বিদ্বেষ, গীবত কোনো কিছুই নেই। আমাদের দল ভবিষ্যতে যাকে নমিনেটেড করবে আমরা তার পক্ষে থাকব। এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অত্যন্ত কষ্ট করে তিনি দলকে ঐক্যবদ্ধ রেখেছেন। আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ অতীতেও ছিলাম, ভবিষ্যতে আমরা ঐক্যবদ্ধ থাকবো। কিন্তু যারা দীর্ঘ সময় ধরে সদর সুবর্ণচরকে নেতৃত্ব দিয়েছে, সেই নেতৃত্ব আপনারা পর্যালোচনা করবেন অতীতের, এবং সেই নেতৃত্বকে পর্যালোচনা করে আপনারা ভবিষ্যতের নেতৃত্ব বাছাই করবেন, এটি আমার অনুরোধ। এবং সদর সুবর্ণচরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যে রেজাল্টের যে নিম্নগামিতা,
যে ফলাফল দিন দিন যে খারাপ হচ্ছে, এটাকে আমাদের একটু পরিবর্তন করতে হবে। ধরুন আমি আপনাদের, এটা তো সুবর্ণচরের একটু প্রপার, আপনারা যারা মুন্সিরহাটের ওইদিকে যান দেখেন ওইটা একটু আর একটু মোটামুটি কম উন্নত, মানে একটু অনুন্নত। 2016 সালে আমাদের বাড়িতে কারেন্ট গিয়েছিল, তা আপনাদের এখানে নিশ্চয় তার আগে আসছে না। আমি এরকম কারেন্ট বিহীন একটা জনপদ থেকে পড়াশোনা করেছি। পড়াশোনা করে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আপনাদের দোয়ায় আমি